আজকে সংস্কৃতি, সাহিত্য এবং কালচার এই জিনিসগুলো আসলে একটা রাষ্ট্র তৈরির জন্য, একটা রাষ্ট্রের আইডেন্টিটি তৈরি করার জন্য কেন অত্যন্ত প্রয়োজনীয় এবং নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করার জন্য, ম্যানুফ্যাকচার করার জন্য এটা কিভাবে কাজ করে এবং সেটা না থাকলে আসলে কিভাবে আপনার আইডেন্টিটি ক্রাইসিসের মাধ্যমে আপনি অন্য সংস্কৃতি বা পরিচয়ে বিলীন হয়ে যেতে পারেন, সেই ব্যাপারে দুইটা কথা বলবো। এই বিষয়টা নিয়ে কথা বলার কারণ হচ্ছে, ব্যক্তিগতভাবে আমি দেখি যে বাংলাদেশে এই মুহূর্তে, আগামী যদি আমরা বলি 1 বা 2 ডেকেড ধরে, একটা স্বকীয় সার্বভৌম রাষ্ট্র তৈরি করার জন্য সবার আগে প্রয়োজন হচ্ছে এই রাষ্ট্রের যে জনগণ আছে তাদের মাঝখানে একটা সেন্স অফ আইডেন্টিটি তৈরি করা এবং সেই ব্যাপারে সবাইকে প্রাউড করে তোলা। এবং সেই কাজটা করার জন্য আসলে আপনার সাবকনশিয়াসে এবং আনকনশিয়াসে যে জিনিসটা কাজ করে সেটাই হচ্ছে সংস্কৃতি, সাহিত্য ইত্যাদি। এবং সেটা যে আমাদের নাই বা যেটা না থাকলে কি হয় সেটার কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করব। গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমি দেশে ছিলাম অলমোস্ট 2 মাসের মতো। 2টা গায়ে হলুদের প্রোগ্রামে গিয়েছি। তো সেখানে মোটামুটি যে জিনিসটা কমন সেটা হচ্ছে 20টা যদি গায়ে হলুদে গান বাজানো হয়, তার মধ্যে দেখা যাচ্ছে 17 থেকে 19টা হিন্দি গান এবং 1 থেকে 3টা হয়তো বাংলা গান বাজানো হচ্ছে। তো এটা তো খুব চিন্তার বিষয় যে আমাদের বাংলাদেশে আমরা আমাদের হাজার বছরের বাংলা সংস্কৃতি নিয়ে কথা বলি, আমরা আমাদের সাহিত্য, আমাদের সৃষ্টি নিয়ে গর্বের একটা কথা বা বয়ান আছে, কিন্তু এই যে বয়ান এটা যে আসলে অন্তঃসার শূন্য, এটার প্রমাণ হচ্ছে আপনি গায়ে হলুদে যদি যান বা আপনি ঈদের বাজারে যদি যান, তাহলে দেখবেন হিন্দি গান দিয়ে ভর্তি, ইন্ডিয়ার বলিউডের আপনার ঘাগরা অমুক সমুক বিভিন্ন ড্রেস দিয়ে আমাদের ফ্যাশন ভর্তি। না আমাদের নিজেদের ফ্যাশন আমরা সামনে নিয়ে আসতে পারতেছি, না আমাদের নিজেদের সংস্কৃতি, আমাদের নিজেদের আর্ট, আমাদের নিজেদের গান আসলে সামনে আসতেছে। এটা কেন হইল এই ব্যাপারে? সো এই জিনিসটা দিয়ে চিন্তা করতে গেলে আমি বলবো যে বাংলাদেশের তথাকথিত যারা নিজেদেরকে শিল্প সাহিত্যের অথরিটি হিসেবে দাবি করেছে, বা আমি শুধু বাংলাদেশ বলবো না, আমি আসলে বলবো যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গতেও যারা আসলে নিজেদেরকে সংস্কৃতি, আর্ট, কালচার, শিল্প এটার অথরিটি হিসেবে দাবি করেছে, তারা একটা যেন যেন বা বলা যায় যে পেছনের দিকে ফিরে তাকিয়ে সেটাকে আঁকড়ে ধরা, আমাদের অতীতকে আঁকড়ে ধরতে হবে, এরকম একটা বিষয় আসলে আমাদের সামনে নিয়ে আসছে। যেমন ধরেন, আপনি শুনবেন যে আমাদের 1000 বছরের বাংলা সংস্কৃতি করতে হবে, আমাদের 1000 বছরের আমাদের বাংলা সাহিত্য করতে হবে। এখানে আমাদের বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ রবীন্দ্রনাথ, আবার রবীন্দ্রনাথকে ফাইট করার জন্য অনেকে নজরুল, আবার অনেকে রবীন্দ্রনাথ নজরুল দুজনকে নিয়ে আসতেছে। কিন্তু আপনি দেখেন গায়ে হলুদের প্রোগ্রামে অরিজিৎ সিং, নেহা কাক্কর, শ্রেয়া ঘোষাল, তাদের গানের সাথে আপনি কিভাবে তাদের গানকে ট্যাকল করবেন? আপনি কি রবীন্দ্রসঙ্গীত বাজাবেন? আমি কি নেহা কাক্কারের গান আর অরিজিৎ সিং এর গানের মাঝখানে হলুদ বাটো, মেহেন্দি বাটো, এইটা বাজালে কি সেটা গ্রহণযোগ্য হবে মানুষের কাছে? বা নিউ জেনারেশন কি এটা গ্রহণ করবে? সেটা কি ধোপে টিকবে? টিকবে না। সুতরাং আমাদেরকে আসলে রেনেসান্সের যে আইডিয়াটা কি আসলে, আমরা আমাদের আইডেন্টিটিকে আঁকড়ে ধরি, কিন্তু আমরা মডার্নিটিকে
কন্টেম্পোরারি হওয়াকেও কমপ্লিটলি এমব্রেস করি। তার মানে হচ্ছে যে আমাদের গায়ে হলুদ এর প্রোগ্রামে যদি হিন্দি আইটেম সঙের কাছে আমরা পরাজিত হই, তাহলে আমাদেরকে প্রশ্নটা করতে হবে আমার আইটেম সংটা আসলে কোথায়, আমার ধুমধারাক্কা গানটা কই, আমার ওই র্যাপটা কই। সবাই যদি বলিউডে যে এইসব ড্রেস পরছে সেগুলো যদি পরতে থাকে, আমি যদি শুধু জিজ্ঞাসা করি যে তোমরা আলতা পরো না কেন, শাড়ি পরো না কেন, এই সমস্যার আসলে সমাধান হবে না। আমাদের যে প্রশ্নটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেই নতুন ফ্যাশনটা কোথায়, সেটার সেলিব্রেশনটা কোথায়, বা আমাদের যারা শিল্প করছে, সাহিত্য করছে, এই যে ধরেন আমাদের লার্জার দেন লাইফ লেজেন্ড আইয়ুব বাচ্চু, সে যেদিন মারা গেছে তার আগের সপ্তাহেও তাকে মাল্টিপল শোজ করতে হয়েছে। কেন? কারণ খেয়ে পরে বেঁচে থাকতে হবে। তার মানে হচ্ছে তার সারা জীবনের কাজ, যেটা আমরা বলতে পারি অরিজিনাল বাংলাদেশি কাজ, ব্যান্ড সঙ্গীত, সারা জীবন করে এই দেশের স্ট্যান্ডার্ডে সবচেয়ে সাকসেসফুল হয়েও তার আসলে কিন্তু জীবিকার জন্য শো এর পর শো করে বেড়াইতে হয়েছে। তার মানে হচ্ছে কি আমাদের আর্টকে, আমাদের শিল্পকে আমরা যথাযথ মর্যাদা দিতে পারতেছি না, এবং কালচারাল কনজারভেটিভরা বলছেন যে এই ব্যান্ড সঙ্গীত অপসংস্কৃতি, হ্যাঁ, বলে এগুলোকে ক্যান্সেল করতে চাচ্ছেন। বলছেন যে না, আমাদেরকে আসলে উচ্চাঙ্গ সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীতকেই আঁকড়ে ধরে থাকতে হবে, কিন্তু আপনি পারবেন না। এই কাজ করা হয়েছে বলেই যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা এই হিন্দি গানের কাছে হাঁটছি। সো আমি বলবো যে বাংলাদেশের যদি কয়েকটা কাজের মধ্যে একটা যদি মেজার অফ সাকসেস দিয়ে যদি আমরা দেখতে চাই যে আমাদের সংস্কৃতি আসলে কতটুকু আগাচ্ছে, সেটা যদি আমি 10 বছর পরে দেখি যে ওই 17টা হিন্দি গান 3টা বাংলা গানের বদলে 12টা বাংলা গান 8টা হিন্দি গান হচ্ছে, তাহলে বোঝা যাবে যে আমরা আসলে এই স্পেসে নতুন আর্ট তৈরি করতে পেরেছি, যেটা কনজিউমার গ্রহণ করছে এবং অটোমেটিক্যালি সেটা কিন্তু আমার নিজের কালচারাল স্পেসটা তৈরি করছে সমাজের মধ্যে, এবং আমাদের একটা একই সাথে আমার সেন্স অফ আইডেন্টিটি তৈরি করছে। সুতরাং জিনিসটা হাস্যকর লাগতে পারে, কিন্তু আসলে গায়ে হলুদের গান প্রডিউস করা হয়তো একটা ভেরি ইম্পর্টেন্ট কাজ আমাদের জন্য। তার মানে হচ্ছে এটা আমাদের নিজেদের শিল্প সংস্কৃতিকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, কন্টেম্পোরারি করে তোলার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা যতই সেই পুরানোকে আঁকড়ে ধরে থাকতে চাই তাতে কোনো সমস্যা নেই। পুরানো অবশ্যই আমরা পুরানো থেকে শিক্ষা নিব, আমরা সেই গানও শুনবো, সেই গান নিয়েও আলাপ করবো, সেটা নিয়েও ক্রিটিক্যাল ডিসকোর্স হবে, সব কিছু আলাপ আলোচনা হবে, কিন্তু আমাদেরকে নতুন সৃষ্টি করতে হবে, এবং সেই নতুন সৃষ্টিকে আমাদের সবাইকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাকে এমব্রেস করতে হবে, এবং তাকে মডার্ন কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে কম্পিটিটিভ হতে হবে। সেটা যদি আমরা না পারি তাহলে আসলে আমাদের সেন্স অফ আইডেন্টিটিও তৈরি করা যাবে না, আমাদের রাষ্ট্র টিকিয়ে রাখা ডিফিকাল্ট হয়ে যাবে সেই একই কারণে। ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য।